নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। শিউলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা আমার আগের ব্লগ ভিডিওটি দেখেছো তারা জানো যে গুরুপাঠ থেকে ফেরার পথে আমরা কারফিউয়ের মতো ভয়ানক সমস্যার সম্মুখীন হই। তারপর বাইপাসে ঝিনাইদহ আর আসতে পারিনি, চলে যাই গ্রামের বাড়ি। টানা 8 দিন থাকার পর বাসায় আসি। আসার সময় মা বাড়িতে লাগানো কিছু সবজি দেয়। সবজিগুলোর মধ্যে ওল রান্না করব আজ। বছরে প্রথম ওল রান্না হবে আজকে। শুধু ওল না, তার সাথে যাবে ডিম আর নারিকেলের মতো সুস্বাদু জিনিসও। এবার চলো রান্নাটি কিভাবে রান্না করলাম চলো দেখে আসি। প্রথমে ওলটি ছোট ছোট টুকরো করে নেব। আমাদের বাড়ির মাটি অনেক ভালো, এই মাটিতে যাই লাগানো হয় সেটাই খুব ভালো হয়। আমি ছোট থেকেই বাড়িতে বাবাকে সবজি চাষ করতে দেখেছি। আমার ঠাকুরদা আমার বাবার মতো ছিল। তখনকার মানুষের খুব অভাব ছিল। বাবার মুখে শুনেছি ঠাকুরদা ফল সবজি বেচে চাল কিনে আনতো। গাছের কোনো ফলে কাউকে হাত দিতে দিত না, বলতো এই ফলগুলো বিক্রি করলে কয়েকদিনের চাল কিনতে পারবো। এই যে ওলটুকু রেখে দিলাম, তা অন্যদিন ভর্তা করে খাবো। কাঁচা মরিচগুলো অনেক ঝাল, তাই বেশি দেবো না, অল্পই দেবো। কাঁচা মরিচগুলো পেকে গেছে, তাই বেশি দেবো না। আর এই ডিমগুলো বড়মশাই বাজার থেকে নিয়ে আসছে, দুপুরে খেতেও চলে এসেছে। কড়াইতে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে তাতে ধুয়ে রাখা টুকরো ওল ও ডিম একসাথে সিদ্ধ করতে দিলাম। ভালো সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। তা তোমরা কি একসাথে কেউ ডিম আর ওল সিদ্ধ করো কিনা আমাকে কমেন্ট করে জানিও। আমার যেহেতু দেরি হয়ে গেছে দুপুরে রান্না করতে, তাই আমি একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইবার ঢাকা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় পার হওয়ার পর ঢাকনা তুলে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো এবার তুলে নেব। ওলগুলো এখনও সিদ্ধ হতে বাকি, তাই এখনও এগুলো আর একটু সিদ্ধ করার জন্য রেখে দেব। আর তার মধ্যে থেকে ডিমগুলো পাত্রে তুলে নেব। পোলট্রির ডিম এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু ওল তো একটু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য ওল আর একটু সিদ্ধ হবে। আর ডিমগুলো এক এক করে তুলে নিলাম সবগুলো। এবার ওলগুলো আর একটু জাল দেব। কিছু সময় পর ওলগুলো সিদ্ধ হয়ে যাবে, তার জন্য অপেক্ষা করি। এবার ওলগুলো সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। জলটা শুকায় দেখো অল্প হয়ে গেছে। এবার কড়াইটি পরিষ্কার করে নেব ভালোভাবে। তাতে পরিমাণ মতো তেল দিয়ে লবণ হলুদ মাখানো ডিমগুলো দেব। একসাথে ডিমগুলো দিলে গায়ে তেল ছুটে লাগবে, তাই এক এক করে দিয়ে দিলাম। ডিমগুলো আমার অল্প করে সিদ্ধ করেছিলাম। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। তা কথা বলতে বলতে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজা ডিমগুলো তুলে নেব এক এক করে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এবার কড়াইতে 2টা তেজপাতা ও জিরে ফোড়ন দিতে হবে। তো এবার তেজপাতা 2টা দিয়ে দিলাম, তার সাথে এবার দেব জিরে ফোড়ন। তো তোমরা কি ফোড়ন দাও আমাকে কমেন্টে জানিও। আমি জিরেই ফোড়ন দিলাম। এইবার সিদ্ধ করে রাখা ওলগুলো তেলে দেব। তাতে লবণ ও হলুদ ও কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজবো। বেশি সময় ভাজবো না, সিদ্ধ করা জিনিস বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়, তাই ভাজবো না বেশি। ওলগুলো সত্যিই খুব সুন্দর, এই আমাদের বাড়ির ওলে গাল ধরে না, এত সুন্দর বলেছে যে মনে হচ্ছে যেন আলু। ওলটা মনেই হচ্ছে না। আমার বড়মশাই তো বারবার বলে ফেলছে যে তুমি আলু রান্না করছো। তা ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে। আগে থেকেই নারকেলের দুধ বের করে রাখা হয়েছিল। এই কাজটা আমার বড়মশাই করেছে। পুরো দুধটুক দেবো না, অর্ধেক দুধ রেখে দেবো আর অর্ধেকটা ঢেলে দেবো। দুধটা দিয়ে ওলটা কষাবো ভালো করে। পুরোপুরি দিয়ে দিলে ভালো লাগতো না, তাই তো অর্ধেক দিয়ে কষাবো ভালো করে। যতবেলা তেল না ছেড়ে দেয় ততবেলা নাড়াচাড়া করব।
তা আমি তো এইভাবেই রান্না করলাম, আগে কখনো এভাবে রান্না করিনি। পেঁয়াজ রসুন দেয় এতে, আমি আজকে আর পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আজকে নিরামিষভাবেই রান্না করব। তবে নিরামিষ পুরোপুরি তো না, দেখেছই তাতে ডিম দেওয়া হচ্ছে, ডিম দিলে তো আর নিরামিষ থাকে না। দেখো ওলগুলো আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে নারকেলের দুধ থেকে। তলে আবার লেগে যাচ্ছিল, তাই একটুখানি জল দিয়ে নিলাম, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। কষানো আমার পুরোপুরি হয়ে গেছে। এইবার আগে থেকে যে দুধটুক রেখে দিয়েছিলাম অর্ধেকটা এইবার দিয়ে দেব। তা হাত দিয়েই সেঁকে দিলাম, আগে থেকেই সেঁকা হয়নি। এই দুধটুক দিয়েও ভালো করে ফুটিয়ে নেব। এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি রাত্রে রান্না করিনি, তাই আজকে দুপুরেই দুবারে রান্না করে দিলাম। এই তরকারিটা দুবার খাওয়া হবে। তরকারিটা একটু ঝোল ঝোল হবে, তাইতে আর একটু জল দিয়ে দেবো, নয়তো ওলে রস আরও টেনে নেবে। জল ঢালা আমার হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব, যাতে ভালোভাবে ফুটে যায়। বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখলে আমার আবার শৈশবের কথা মনে পড়ে যায়, কতই না সুন্দর ছিল ছোটোবেলাটা। এই দেখো এবার তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দেখব, নেড়ে একটা ওল আবার গেলে দেখব যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখো এবার খুন্তি দিয়ে নেড়ে দেখলাম ভালোভাবে হয়ে গেছে। এবার আমি শিলপাটায় ভাজা জিরা ও ভাজা গরম মশলা গুঁড়ো করে নেব। আমি আজকের রেসিপিতে সেইভাবে কোনো মশলা ব্যবহার করিনি, ঘরোয়া যে মশলাগুলো হয় সেইগুলোই ব্যবহার করেছি। আমি ওল, কচু, মেটে আলু এগুলোতে বেশিরভাগই ভাজা জিরা, ভাজা গরম মশলা ব্যবহার করি। তোমরা কি ব্যবহার করো? আমি তো এইভাবেই রান্নাটা করি বেশিরভাগ সময়ই। বাঙালিরা বেশিরভাগ অতিরিক্ত মশলা পছন্দ করে না। এইবার উপর থেকে ভাজা জিরা আর ভাজা গরম মশলা ছিটিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। ভাজা জিরা ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, এই জন্য সবসময় ভাজা জিরা ব্যবহারটা করতে আমি পছন্দই করি। তোমরা যদি ভাজা জিরা পছন্দ না করো, তাহলে ওল যখন কষিয়েছো তখন কাঁচা জিরা পেস্ট করে তখন দিয়ে দিতে পারো। তো আমার রান্না কমপ্লিট, এইবার পাত্রে ঢেলে নেব। দেখো আমি একটু ঝোল ঝোল রেখেছি তরকারিটা, আর যেহেতু তরকারিতে আজ নারকেলের দুধ ব্যবহার করা হয়েছে, তাই কালারটা একটু সাদা সাদা লাগছে, তবে দুধ ব্যবহার করলে এরকমই মনে হয়। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থেকো।